পেশাদারিত্বের সঙ্গে ডিসিদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য পরামর্শক কমিটি গঠন করা হবে জানালেন তথ্যমন্ত্রী। এবং এবার কোরবানিতে ভারতীয় গরু ঢুকতে দেবে না সরকার বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টিজা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্ডি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পেশাদারিত্বের সঙ্গে জনপ্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে কল্যাণ ভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহায়তা চেয়েছেন তিনি। আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জানান, দলমত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, সরকারের মতো জনপ্রশাসনের পদও চিরস্থায়ী নয়। জানান, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি আগের মতো নেই। এই সময় জ্বালানি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায় সেই বিষয়ে জেলা প্রশাসকদের তদারকির আহ্বান জানান তারেক রহমান। বলেন, সততা, দক্ষতার উপর ভিত্তি করেই হবে পদায়ন। দেশের যে কোনো স্থানে যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এ সময় সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সহায়তা চান তিনি। আপনারা মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বাজারের শৃঙ্খলা বজায় রাখা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ইচ্ছে মতন যাতে কেউ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে না পারে, কিংবা যে টেন্ডেন্সিটা আমরা দেখি বিভিন্ন সময় মজুতদারি বা কারসাজির মাধ্যমে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, কোনো ধরনের সিন্ডিকেট বা কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা কেউ করতে না পারে, এই জন্য নিয়মিত বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞ নিয়ে পরামর্শক কমিটি এবং পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানী তথ্য ভবনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এমনটাই জানান তিনি। চিন্তা, চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের কথাও বলেন তিনি। জানান, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। অনুষ্ঠানে মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনীতি ঠিক না হলে গণমাধ্যম কোনোদিন ঠিক হবে না। বিনা বিচারে যেন সাংবাদিকদের আর জেলে যেতে না হয় সেই দাবিও জানান তিনি। আমি প্রস্তাব করছি বাংলাদেশের একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে সামনে রেখে গণমাধ্যমের সকল অংশীদারদেরকে সাথে নিয়ে তথ্য মন্ত্রণালয় একটি পরামর্শক কমিটি গঠন করতে চায়। কারণ এটা তাদের সাবজেক্ট, তারা সকলের কাছে গ্রহণযোগ্য একজন গণমাধ্যম বিশেষজ্ঞকে নিয়ে যদি একটা পরামর্শ কমিটি আমরা করতে পারি, তথ্য মন্ত্রণালয় তার পরামর্শের ভিত্তিতে কাজ করতে 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 আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করব। একটু একটু আই কন্ট্যাক্ট করতে যাচ্ছি একটু। আমরা একটা গণমাধ্যম কমিশন গঠন করব। এরপরে সেই গণমাধ্যম কমিশন যখন সবাই মিলে আমরা সময় দিয়ে, চিন্তা দিয়ে, মেধা দিয়ে সবাই যুক্ত হয়ে করতে, কারণ সবাই তো বুঝি যে একটা হেলদি রেগুলেশন দরকার। রেগুলেশন মানে কিন্তু কন্ট্রোল না। কন্ট্রোলিং এক জিনিস আর রেগুলেট করা কিন্তু অন্য জিনিস। তো ফলে রেগুলেশন তো লাগবেই। পবিত্র ঈদুল আজহায় এবার কোরবানিযোগ্য গবাদি পশুর সংখ্যা 1,23,33,840টি বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। আজ সচিবালয়ে কোরবানির পশু নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। বলেন, দেশে কোরবানির পশুর কোনো ঘাটতি নেই। দেশীয় খামারিরা এখন এতটাই সক্ষম হয়েছেন যে নিজেদের উৎপাদিত পশু দিয়ে জাতীয় চাহিদা পূরণ সম্ভব হচ্ছে। এ সময় এবার কোরবানিতে বর্ডার দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে পশু ঢোকার ব্যাপারে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান মন্ত্রী। ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। এই মুহূর্তে আমার 1 কোটি প্লাস কোরবানের গরু, ছাগল, মহিষ আছে। চাহিদার থেকে কোনো অংশেই কম নাই। আর আরেকটা জিনিস আপনাকে বলে দেই, যে গরু, ছাগল, ভেড়া এবং মহিষের ফার্মার যারা, এরা পুলিশ, বিজেপির থেকেও সচেতন।
গরু নামতে লাগলে হেরা উল্টা দৌড়ানো শুরু করে, এটি আবার জায়গায় উঠাইয়া দেয়। আমি যা বলতে চাচ্ছি, মানুষ সচেতন, এবং এখন এখানে যে সমস্ত ফার্মিং হচ্ছে আধুনিক পদ্ধতিতে, একেবারে এ গ্রেড মাংস হয়। তারপরও আমরা সবাই তো মানুষ, কেউ তো ফেরেশতা না, খারাপ থাকতেই পারে, তবে এটার পার্সেন্টেজ মাইক্রোস্কোপিং আমি বলবো। এবং ভারত থেকে গরু নামার সম্ভাবনা টুকটাকও যেটা আছে ওইটাও বন্ধ করার জন্য একটা বড় সুযোগ থাকে। ভারতের বর্ডারে যদি কোনো গরুর হাট থাকে, তখন ওইখানে গরুর হাটে গরুটা বেচা কিনি হইলে একটা হাসিল হয়, ওই হাসিলটা তখন তার বৈধ কাগজ হয়ে যায়। এই কারণে বর্ডার জোনে আমরা কোনো বাজারও রাখি না, আমি আমার বক্তব্যের শুরু থেকে বলে গেছি। চাঁদাবাজদের গ্রেফতারের পর যারা তাদের ছাড়তে থানায় তদবির করতে আসবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। সহকর্মী শান সাবরের রিপোর্টে থাকছে বিস্তারিত। রবিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আসেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। চাঁদাবাজ, মাদক কারবারি বা মাদক ইউজার, অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়ায় যারা অংশগ্রহণ করতেছে তাদের বিরুদ্ধে অভিযান। সংবাদ সম্মেলনে পুলিশ সদস্যদের মধ্যে যারা অভিযানের আগেই চাঁদাবাজদের খবর দিয়ে দিবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। যারা বলে দিচ্ছে আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীতে অভিযান চালিয়ে তালিকাভুক্ত ৫৮ জন চাঁদাবাজ এবং ৯৪ জন চাঁদাবাজের সহযোগীকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, চাঁদাবাজ যেই হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। ৫৮ জন হইল তালিকাভুক্ত, এর বাইরে ৯৪ জন ধরা হয়েছে তালিকাবিহীন, মানে তালিকার নাম নাই কিন্তু তারাও চাঁদাবাজির সাথে জড়িত, আমরা প্রমাণ পেয়েছি, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। অতএব এই ৯৪ জনও তালিকা উঠে যাবে, তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে। সংবাদ সম্মেলনে চাঁদাবাজদের গ্রেফতারের পর যারা তাদের ছাড়াতে থানায় তদবির করতে আসবে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। চাঁদাবাজ সহ বিভিন্ন অপরাধীদের সারানোর জন্য যদি কেউ তদবির করে, কোনো ক্রমেই তো কোনো তদবির গ্রহণ করা হবে না, ধরে নেওয়া হবে যারা তদবির করবে অপরাধীর বিরুদ্ধে সারানোর জন্য, আমরা মনে করব যে তারাও অপরাধী চক্রের সাথে জড়িত। অতএব এই ক্ষেত্রে ডিএমপির জিরো টলারেন্স। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। প্রতিটি নাগরিকের নিরাপত্তা, স্বস্তি এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রধান অঙ্গীকার। শায়ন সাব্বির, বিজয় টিভি, ঢাকা। চাঁদাবাজ যেই হোক না কেন, পরিচয় যাই হোক না কেন, অতএব তাদেরকে আইনের আওতায় আনা। সরকার নিজের সিদ্ধান্তে চলছে না, আবার এই সরকারকে কে চালাচ্ছে তাও বোঝা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। সকালে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে জ্বালানি অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে তিনি এই মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ জানান, শুধুমাত্র নির্বাচনের জন্য সব সংস্কার মেনে নিয়েছিল বিএনপি, যেটাকে হিপোক্রেসি বলে উল্লেখ করেন তিনি। রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি যেন নাগরিক হয়ে উঠতে পারে সেই লড়াই জারি রাখতে সংস্কার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে দেশের প্রতিটি নাগরিককে এগিয়ে আসার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা, দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস, আমার কাছে এটা মনে হইতেছে, মানে আমি নিশ্চিত না। কারণ এবং আপনি দেখবেন খুব শীঘ্রই এটা বলা হবে যে আমাদের প্রাইম মিনিস্টারকে, এইচপিএমকে ভুল বোঝানো হয়। এখন ভুলটা বুঝায় কারা? দেখা যায় এখানে অনেক ধরনের ফ্রিঞ্জ এলিমেন্ট আমার কাছে মনে হয় গভর্নমেন্টের সাথে আছে, যারা আমাদের যে জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে গভর্নমেন্টকে অনেক দূরে সরিয়ে নিচ্ছে।
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় আরও 10 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হাম আক্রান্ত ছিল একজন শিশু, বাকি 9 শিশুই উপসর্গ নিয়ে মারা গেছে। এই নিয়ে গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 294 জনে। এছাড়া গত 24 ঘন্টায় আরও 95 জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একই সময় নতুন করে 1166 জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এই নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে 40,491 জনে। এদিকে গত একদিনে হামের উপসর্গ নিয়ে 905 জন হাসপাতালে ভর্তি হয়েছে আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 865 জন। এবারে পুষ্টি চিনিকুড়া চাল নিবেদিত জেলার সংবাদ। সিলেটে ট্রাক ও পিকআপের সংঘর্ষে 8 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও 12 জন। সকালে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিলেট থেকে ডিআই পিকআপে করে কয়েকজন নির্মাণ শ্রমিক সুনামগঞ্জ যাচ্ছিলেন। এই সময় তেলিবাজার ব্রিজের কাছে যাওয়ার পর একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে 4 জনের মৃত্যু হয়। পরে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও 4 জন মারা যান। নিহত ব্যক্তিদের সবাই নির্মাণ শ্রমিক। আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওড় অঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী 3 মাস সরকারের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব তুলু। সকালে লালমনিরহাটের বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে বিদ্যানন্দ আত্মকর্মসংস্থান প্রকল্প এর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। ত্রাণমন্ত্রী বলেন, হাওড় অঞ্চলের জেলাগুলোতে আকস্মিক ঢলের কারণে লাখ লাখ হেক্টর আবাদি জমি ও ধান পানিতে তলিয়ে গেছে। সেখানকার কৃষকরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এসব কৃষকদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন। এই সময় মন্ত্রী আরও বলেন, হাওড় অঞ্চলে যে ক্ষতি হয়েছে তার চূড়ান্ত তালিকা এখনো প্রস্তুত করা সম্ভব হয়নি। মেহেরপুরে 11 বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে দাউদ আলী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে 1 লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে আরও 1 বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দুপুরে শিশু সহিংসতা ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। 11 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন। 2018 সালের 18 জুন রাতে শিশুটি চাচার বাড়ির উদ্দেশ্যে বের হলে পথে তাকে প্রলোভন দেখিয়ে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে দাউদ আলী। পরদিন সকালে অসুস্থ অবস্থায় দাউদের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করে তার পরিবার। পরে এই ঘটনায় 2018 সালের 19 জুন শিশুটির বাবা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে পারিবারিক কলহের জেরে বাতির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় বাতির মিয়ার স্ত্রী রুমানা আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সকালে উপজেলার সুরমা ইউনিয়নের মামুনপুর গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোবাইলে এমবি রিচার্জকে কেন্দ্র করে কয়েকদিন ধরে বাতির মিয়া ও তার স্ত্রী রুমানা আক্তারের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সকালে তা হাতাহাতিতে রূপ নেয়। এক পর্যায়ে গলায় উন্না পেঁচিয়ে শ্বাসরোধে তার মৃত্যু হয়। এদিকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছেন দোয়ারা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম তালুকদার। এবার পুষ্টি নিবেদিত আন্তর্জাতিক প্রসঙ্গ। সম্প্রতি পেট্রোলিয়াম রফতানিকারক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব দি পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন কান্ট্রিজ ওপেক এবং বৃহত্তর ওপেক প্লাস জোট ছেড়েছে সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির এই জোট ছাড়ার পর প্রথমবারের মতো তেল উৎপাদনের নতুন মাত্রা নির্ধারণে বৈঠকে বসেছে জোটের 7 সদস্য দেশ। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নিয়েছে সৌদি আরব, ইরাক, কুয়েত, আলজেরিয়া, কাজাখস্তান, রাশিয়া ও ওমান। আল জাজিরার প্রতিবেদনে তথ্য জানানো হয়। এর আগে গত শুক্রবার সংযুক্ত আরব আমিরাত আনুষ্ঠানিকভাবে ওপেক এবং বৃহত্তর ওপেক প্লাস জোট থেকে বেরিয়ে যায়। বিশ্লেষকরা বলছেন, উৎপাদনের উপর জোটের আরোপ করা সীমাবদ্ধতায় অসন্তুষ্ট হয়ে গত 28 এপ্রিল জোট ছাড়ার সিদ্ধান্ত নেয় দেশটি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ও সরবরাহ পরিস্থিতির উপর এই বৈঠকের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যাচ্ছে পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান থেকে শনিবার মধ্যরাতে রওনা দিয়ে রোববার সকালের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে তারা। তবে এই বহরে নেই বাবর আজম ও খুররম শাহজাদ। PSL ফাইনাল ম্যাচ খেলে বাংলাদেশের মাটিতে পা রাখবেন তারা। মিরপুরে সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে 8 মে। এরপর দুদল সিলেটে চলে যাবে। সেখানে 16 মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। দুটি ম্যাচই 2025-27 টেস্ট চ্যাম্পিয়ন সার্কেলের অংশ, যে সার্কেলে বাংলাদেশ 16% পয়েন্ট নিয়ে টেবিলের 8 নম্বরে আছে। 3-0 ব্যবধানে এগিয়ে থাকার পর অবিশ্বাস্যভাবে ওরল্যান্ডো সিটির কাছে 4-3 গোলে হেরেছে মেসের ইন্টার মায়ামি। রোববার নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ওরল্যান্ডো সিটিকে আতিথ্য দেয় মায়ামি। ম্যাচের প্রথম মিনিট থেকেই দাপট দেখানো শুরু করে স্বাগতিকরা। খেলার চতুর্থ ও 25তম মিনিটে মেসির বানানো বলে গোল করে 2 গোলের লিড এনে দেন তেলাস্কো সেগোভিয়া। 33 মিনিটে আসে মেসির বাঁ পায়ের ক্লাসিক গোল। এতে করে 39তম মিনিটে স্কোর লাইন 3-1 করেন মার্টিন ওজেদা। পরের দুটি গোল করে তিনি হ্যাট্রিক পূর্ণ করেন। 68 মিনিটে দ্বিতীয় এবং এর 10 মিনিট পর ওরল্যান্ডো পেনাল্টি পেলে স্পট কিকে গোল করে সমতায় টানেন মায়ামির সঙ্গে। আর 90 মিনিট শেষে যোগ করার সময়ে টাইরিস স্পাইসারের গোল। এতেই মায়ামির অবিশ্বাস্য হার বাস্তবে পরিণত হয়। এদিকে আগামী শনিবার বাংলাদেশ সময় রাত 11টায় টরন্টোর মুখোমুখি হবে মেসিরা। পুষ্টিচা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার। পেশাদারিত্বের সঙ্গে ডিসিদের দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর। স্বাধীন গণমাধ্যম কমিশনের জন্য পরামর্শক কমিটি গঠন করা হবে, জানালেন তথ্যমন্ত্রী। এবং এবার কোরবানিতে ভারতীয় গরু ঢুকতে দেবে না সরকার, বললেন প্রাণী সম্পদ মন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তনি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।